শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যবিদদের সাক্ষাৎকার। সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা। থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজ প্রথমেই থাকছে স্বনির্ভরতার জন্য মৌমাছি পালন নিয়ে কৃষি বিশেষজ্ঞ ডক্টর নবেন্দু নায়ারের সাক্ষাৎকার। নমস্কার স্যার, আপনাকে নমস্কার। আমাদের এই অনুষ্ঠানে স্বাগত আপনাকে। এই যে মৌমাছি পালন স্বনির্ভরতার লক্ষ্যে, স্বনির্ভর হওয়া মানে নিজের রোজগারে নিজে চলা, মানে অন্যের ওপর নির্ভর না করা, তাই তো? এই মৌমাছি পালন করে কি স্বনির্ভর হওয়া যায়? হ্যাঁ, দেখুন, আমরা যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকাই, যেখানে কিছু কৃষকরা যারা প্রোগ্রেসিভ কৃষক, তারা মৌমাছিকে নিজেদের জীবিকা হিসাবে গ্রহণ করে নিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা গাড়ি বাড়ি সবই করে নিয়েছে শুধু এই একটিমাত্র পোকার ওপরে নির্ভর করে। এবং এই মৌমাছি ওখানে কিন্তু এটা বি ইন্ডাস্ট্রি হিসাবে পরিগণিত হয়। মানে মৌমাছির ওপরে একটা ইন্ডাস্ট্রি কীভাবে ডেভেলপড হয় সেটা ওই যেমন ধরুন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশ, এইসব জায়গায় গেলে আমরা কিন্তু দেখতে পাই। এবং ওরা মেনলি যেটা করে সেটা হচ্ছে এপিস মেলিফেরা, যেটা আমাদের ইউরোপীয় মৌমাছি, এটাকে নিয়ে ওরা করে। এবং শুধুমাত্র মৌমাছি পালন করে মধু উৎপাদন নয়, তার সাথে সাথে তারা মৌমাছি কলোনিগুলোকে অন্যান্য কৃষক যাদের কাছে মৌমাছি কলোনি নেই তাদের কাছে ভাড়া দেয়। আচ্ছা। তারপরে ধরুন এই মৌমাছি থেকে আমরা যেরকম মধু পাই আমরা জানি, তার সাথে সাথে পোলেন, প্রোপোলিস, রয়্যাল জেলি, বি ভেনম, এই সমস্ত জিনিসগুলো তারা এক্সট্রাকশন করে, এগুলোকে প্রসেসিং করে এগুলোকে বাজারজাত করে। হ্যাঁ, এবং তার সাথে সাথে হচ্ছে যে এগ্রিকালচারে বা কৃষিকাজে বা উদ্যানবিদ্যায় যে পরাগ সংযোগের যে ভূমিকা মৌমাছির রয়েছে সেটাও কিন্তু আমাদের জানা। এবং এই পরাগ সংযোগের মাধ্যমে দেখা যাচ্ছে যে বেশ কিছু ফসলে প্রচুর মানে যে তার উৎপাদন অনেক গুণ বেড়ে যায়। তো এই সমস্ত দিক যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে মৌমাছি পালন করে স্বনির্ভর হওয়া যায়। মানে আমাদের এই রাজ্যে তার প্রচারের কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে হয়। না, এই রাজ্যে প্রচারের ঘাটতি আমি বলবো না, কারণ এই রাজ্যে খাদি বোর্ড এবং খাদি কমিশন, এই দুটো অর্গানাইজেশন বহু বছর ধরে কাজ করছে মৌমাছি পালনের ওপরে। এবং অন্যান্য সরকারি যে সংস্থাগুলি রয়েছে তারাও টাইম টু টাইম দেয়, প্রশিক্ষণ দেয়। আমরাও কয়েক বছর আগে আমাদের কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা থেকে আমরা একটা রাজ্যস্তরীয় সেমিনার করেছিলাম শুধু মৌমাছি পালনের ওপরে। এখানে সমস্ত যারা প্রোগ্রেসিভ বি কিপার্স রয়েছে তারা আহ্বায়িত হয়েছিল এবং অনেক কৃষকরাও ছিল, প্রায় 200-300 ফার্মার্স বা ছিল তারা। তো প্রচারের কোনো ঘাটতি নেই, কিন্তু এখানে আমাদের যেটা সমস্যা হচ্ছে যে এখানে আমরা এপিস সেরানার, যেটা হচ্ছে আমাদের দেশীয় মৌমাছি, এইটার ওপরে আমাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয়। আর এপিস মেলিফেরাটা আমাদের এই রাজ্যে এটা এখনও পর্যন্ত সম্ভবপর হয়ে ওঠেনি। আচ্ছা, মানে বিদেশি মৌমাছি এখানটায় খুব একটা পালন করা হয় না? না, এইটা বেশ কয়েকজন চেষ্টা করেছিল কিন্তু এটা সাকসেসফুল হয়নি। তার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে যে এই এপিস মেলিফেরা যেটা মৌমাছিটা রয়েছে এর সাইজটা একটু বড় এপিস সেরানার থেকে। এবং এদের যে আমাদের অফ সিজন, যখন মানে ধরুন মধু উৎপাদন হয় না, যেরকম এই বর্ষাকাল, এই সময় এদের হচ্ছে যে খাদ্য হিসাবে আমরা সাধারণত চিনির যে জল, সুগার সিরাপ
এবং পোলেন সাপ্লিমেন্ট দিয়ে থাকি। তো এই এপিস মেলিফেরার ক্ষেত্রে এটা একটু তাদের যে প্রয়োজনটা একটু বেশি, যেহেতু তাদের সাইজটাও বড় এবং তাদের কলোনিতে প্রায় আপনার 50 থেকে 60,000 শ্রমিক থাকে। সেখানে এপিস সেরানার ক্ষেত্রে ম্যাক্সিমাম 20 থেকে 25,000 শ্রমিক থাকে। সুতরাং তাদের যে চাহিদাটা, হ্যাঁ, আর্টিফিশিয়াল ফুড যেটা চিনির সিরাপের চাহিদাটা বেশি। এই জন্য কী হয়, যারা প্রোগ্রেসিভ বিকিপার অন্যান্য রাজ্যে যারা এপিস মেলিফেরা বা বিদেশি মৌমাছি নিয়ে কাজ করছে, তারা কিন্তু মাইগ্রেশন করে পরিযায়ীভাবে। যেমন ধরুন আমার যে অঞ্চলে এখন ধরুন ফ্লাওয়ারিং প্ল্যান্ট নেই, যেখান থেকে মৌমাছিরা পোলেন এবং নেকটার নেবে, তখন আমাকে পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে হচ্ছে আমাকে গিয়ে মৌমাছিগুলোকে শিফট করতে হবে, যেখানে পোলেন এবং নেকটার প্রদানকারী ফ্লাওয়ার রয়েছে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট রয়েছে। ঠিক আছে, তার মানে একটা ফ্লোরাল ক্যালেন্ডার। ঠিক আছে, তো এই বিষয়টা আমাদের একটু সম্যক অবহিত হতে হয়। এবং যেহেতু আমাদের রাজ্যটা খুবই ছোট, তো আমাদের দরকার পড়লে হয়তো আসাম যে পার্শ্ববর্তী রাজ্য সেখানেও যেতে হতে পারে, কারণ আসামেও দেখা যাচ্ছে যে এই বিদেশি মৌমাছি পালন হচ্ছে। বা আমাদের পার্শ্ববর্তী দেশ যদি বাংলাদেশের কথা বলেন, তাহলে এখানেও কিন্তু এই এপিস মেলিফেরা হচ্ছে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলেন, এখানেও এপিস মেলিফেরা হচ্ছে। তার মানে কি, এই যে এপিস মেলিফেরার জন্য যে মৌমাছি পালনের যে পদ্ধতি, এটা একটু আলাদা। এপিস সেরানারটাকে আমরা একই জায়গায় রেখে স্থায়ীভাবে এটাকে এক জায়গায় রেখে আমরা এপিস সেরানাকে আমরা করতে পারবো, কিন্তু এপিস মেলিফেরার ক্ষেত্রে আমাকে মাইগ্রেশনের দিকে যেতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে এটা কিভাবে সম্ভব? মানে অন্য জায়গায় আমি কিভাবে নিয়ে যাব? ওখানটায় গিয়ে মানে জায়গা কোথায় পাবো? হ্যাঁ, এবারে হচ্ছে যে কন্ট্যাক্ট থাকে, যারা প্রোগ্রেসিভ বিকিপার তারা কি করে, যাদের ধরুন মৌমাছির কলোনি নেই, যেসব বড় বড় কৃষকরা রয়েছে, তাদের হেক্টরের পর হেক্টর জমি চাষাবাদ হয়, তাদের মৌমাছি কলোনি নেই, কিন্তু তারা জানে যে মৌমাছির পলিনেশনে বা পরাগ সংযোগে তাদের ফসলের উৎপাদনশীলতা বাড়বে। এই জন্য যারা মৌমাছি পালন করে তাদের থেকে তারা এই মৌমাছি কলোনিগুলো ভাড়া করে, এবং এই যে ভাড়া করে এটা একটা শিফটিং হয়, এবং শিফটিংটা রাতের দিকে হয়। বড় বড় ট্রাক বোঝাই করে মৌমাছি কলোনিগুলোকে সিল করে নিয়ে, যাতে মৌমাছিরা না বেরোতে পারে, তার একটা পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটু খাবার দিয়ে দিতে হয় বাক্সের মধ্যে, দিয়ে এগুলোকে সিল করে নিয়ে অন্য রাজ্যের মধ্যে স্থানান্তরিত হয় এগুলো। আবার যখন হচ্ছে যে নিজের রাজ্যে ধরুন ফ্লাওয়ারিং প্ল্যান্টের অ্যাভেলেবিলিটি হলো, প্রাপ্যতা বাড়লো, তখন হচ্ছে এগুলোকে আবার ফিরিয়ে আনা হয়। আমরা দেখেছি যে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা থেকে কাশ্মীরে পর্যন্ত এই মৌমাছি কলোনিগুলোকে ভাড়া দেওয়া হয়। আচ্ছা, এই যে স্থানান্তর করা হয়, এতে এদের অসুবিধা হয় না? এটা নিজের ঘর চিনতে পারে তো? হ্যাঁ, এরা যে আমাদের বাক্সের মধ্যে রয়েছে, সেই বাক্সের মধ্যে অ্যাকচুয়ালি ওদেরকে একটু সাফিসিয়েন্ট খাবার দিতে হয়। খাবার দিয়ে এটাকে সিল করে দেওয়া হয়। সিল করে দিয়ে এবার ধরুন এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছে, একদিন দুদিনের ব্যাপারও হতে পারে, তো সেই মতন পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে এটাকে ভালো করে সিল করা হয়, এবং চেষ্টা করা হয় ম্যাক্সিমাম এটা যত দ্রুত সম্ভব এটা নিয়ে যাওয়া, এবং রাত্রের বেলার মধ্যেই এটা ট্রান্সপোর্টটা করার চেষ্টা করা হয়। যেটা বলতে চাইছিলাম, এই মৌমাছি পালন করতে গেলে তো বিভিন্ন ধরনের ফুল ফল গাছ এগুলোরও ভীষণ প্রয়োজন। শুধু আমি ঘরের মধ্যে বিভিন্ন খাঁচার মধ্যে রেখে রেখে দিলাম, কিন্তু সে খাবার কোত্থেকে পাবে? হ্যাঁ, মধু উৎপাদন কোত্থেকে হবে? হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে ধরুন কোনো একজন কৃষক, বা ধরুন আমি নিজে, আমার নিজের চাষের জমি নেই, তো সেই ক্ষেত্রে আমি ভাবতে পারি তাহলে মৌমাছি রেখে আমি কি করব। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই যে মৌমাছিরা তার নিজের বাক্স থেকে প্রায় আপনার 1.5 থেকে 2 কিলোমিটার দূর পর্যন্ত তারা গিয়ে অন্যান্য ফ্লাওয়ার যেখানে রয়েছে, ফুল রয়েছে, সেখান থেকে পোলেন নেকটার তারা কালেকশন করতে পারে। সুতরাং যে কৃষক ভাই বা যে মানুষের নিজস্ব চাষের জমি নেই বা গাছপালা নেই, তিনিও কিন্তু তার নিজের বাড়িতে রেখে মৌমাছিকে পালন করতে পারেন। বর্তমান সময়ে এই মৌমাছি পালনের বাজার সম্ভাবনা কতটা রয়েছে? মৌমাছি পালনের সম্ভাবনা সবসময় রয়েছে। আমাদের রাজ্যে আমি যেটা বললাম যে এপিস মেলিফেরা হয় না, এপিস সেরানা হয়, কিন্তু এইখানে আমরা যদি দেখি যে আমাদের এই যে মধু, এপিস সেরানার মধুর কিন্তু যে চাহিদা, এটা কিন্তু অনেক বেশি, এবং তার দামও কিন্তু প্রচুর। আচ্ছা, আমরা ধরুন আপনি ডাবর হানি কিনতে যাবেন বাজারে, 500 গ্রাম বা 1 কিলো হানি আপনি ম্যাক্সিমাম 500 টাকা, 550 টাকা এই রেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। কিন্তু এপিস সেরানা আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে 800 থেকে 1000 টাকায় মিনিমাম বিক্রি হয়। তার সাথে কখনো কখনো এর দাম 1200-1500 টাকাও চলে যেতে পারে খোলা মার্কেটে। আর আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষজন কিন্তু এই এপিস সেরানা মধুর যে ঔষধীয় গুণ, সেই বিষয়ে কিন্তু সম্যক অবহিত।
এই জন্য তারা কিন্তু যেটা লোকাল মার্কেটে ব্র্যান্ডেড হানি যেগুলো রয়েছে সস্তায় পেলেও তারা কিন্তু মানে একটু বেশি টাকা দিয়েও এপিস সেরানার মধুটাকেই কেনার চেষ্টা করে থাকেন, কারণ এর যে ঔষধীয় গুণটা কিন্তু অনেক বেশি। আচ্ছা, এখন তো সবই আপনার কি বলবো, বোতলজাত বা প্যাকেটজাত না করলে সেটাকে বিক্রি করা একটু কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে এখানটায় যারা উৎপাদন করবেন তারা এই প্যাকেট কিভাবে বানাবেন, বা কোনো ব্র্যান্ডেড লেভেল না থাকলে সেটা কি বিক্রি করা সম্ভব হবে? হ্যাঁ, এখনো বা এখানটায় কি বড় বড় কোম্পানিগুলো এসে মধু সংগ্রহ করবে? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে দুটো জিনিসই এখানে হচ্ছে। যারা লোকাল কৃষক বা মৌমাছি পালক যারা রয়েছেন তারা হয়তো সেই লেভেলে ব্র্যান্ডিং করতে পারছেন না, লেবেলিং করতে পারছেন না, তারপরে কিন্তু তারা তাদের মধুর যে দাম 800, 1000, 1200, ম্যাক্সিমাম 1500 পর্যন্ত তারা কিন্তু পাচ্ছে, কোনো বটলিং ছাড়া, কোনো লেবেলিং ছাড়া। আর বহির্রাজ্য থেকে যখন কোনো বড় কোম্পানি আসছে মধু কেনার জন্য, তখন কিন্তু তারা আমাদের কৃষকদের বা মৌমাছি পালক যারা রয়েছে তাদের এই দামটা দিতে চাইছে না। একদমই, কারণ আমাদের এপিস মেলিফেরার প্রোডাকশনটা কিন্তু অনেক বেশি। একটা কলোনি বা একটা বাক্স থেকে, হাইভ থেকে প্রায় 35 থেকে 36 কিলো মধু এক বছরে পাওয়া যায়। সেখানে এপিস সেরানার একটা কলোনি থেকে গড়ভাবে অ্যাভারেজ মাত্র 4 থেকে 5 কিলো, কিছু কিছু ক্ষেত্রে সেটা 6-7 কিলো হতে পারে, কিন্তু অ্যাভারেজ যদি আপনি ধরেন তাহলে 4 থেকে 5 কিলো। সুতরাং এখানে আমার প্রোডাকশানটা কম কিন্তু চাহিদাটা বেশি। তার ফলে কি হয়, এখানে আমাদের যে মধু বর্তমানে উৎপাদন হচ্ছে সেটা কিন্তু পুরোটাই আমাদের যে ত্রিপুরার যে মার্কেট এর মধ্যেই কনজিউম হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এখানটায় যেটা হচ্ছে এটা এখানটাই বিক্রি হয়ে যাচ্ছে, বাইরে যাওয়ার কোনো এবারে বাইরে যখনই যাচ্ছে তখন যে কিনবে সে কিন্তু এই দামটা দিতে চাইবে না, কারণ তাকেও তো সেল করে প্রফিট করতে হবে, তখন সে হচ্ছে কম দামে কিনতে চাইবে। এই যে বাক্স বন্দি করে আমরা মৌমাছি পালন করছি, আর অনেক সময় দেখা যায় বাড়ির বিভিন্ন কোণে বা গাছের মধ্যে, আম গাছের মধ্যে, কাঁঠাল গাছের মধ্যে মৌমাছি এসে বাসা বাঁধে এবং বড় চাক তৈরি করে, তার থেকে মধু আমরা সংগ্রহ করি। তো এগুলোর মধ্যে কোনো পার্থক্য রয়েছে? যেটা আপনি বললেন যে বাইরে যেগুলো বড় মৌমাছি, যেটাকে রাজমধু বলা হয়, যেটা হচ্ছে এপিস ডরসাটা, এটা জংলি মৌমাছি। আচ্ছা, এরা নিজেদের খেয়াল খুশি মতন আমাদের এখানে আসে, থাকে, তারপর একটা নির্দিষ্ট সময় পরে তারা এখান থেকে চলে যায়। ঠিক আছে, কিন্তু এদেরকে আমরা বাক্সবন্দি করে রাখতে পারবো না, এটা সম্ভব নয়। আচ্ছা, আমরা আমাদের যে পালিত মৌমাছি হচ্ছে দুটো, একটা হচ্ছে এপিস সেরানা যেটা আমাদের ভারতীয় মৌমাছি, আর একটা হচ্ছে ইউরোপীয় মৌমাছি যেটা হচ্ছে এপিস মেলিফেরা। আচ্ছা, তার সাথে আরেকটা ছোট জাতের মৌমাছি রয়েছে যেটাকে স্টিংলেস বি বলা হয়, এর কোনো হুল থাকে না, এর নাম বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টেট্রাগোনিউলা ইরিডিপেনিস। এটাকেও আমরা ছোট ছোট মাটির পাত্রের মধ্যে ভরে আমরা কিন্তু রাখতে পারি, কিন্তু এইটাকে আমরা মেনলি পলিনেশন বা পরাগ সংযোগের জন্য কাজে লাগাই। এখান থেকে মধুর পরিমাণ খুবই কম হয় এবং মধুটাকে নিষ্কাশন করাও একটু মানে বিজ্ঞানসম্মতভাবে করতে পারি না। কিন্তু এপিস সেরানা যেটা আমাদের দেশীয় এবং ইউরোপীয় মৌমাছির থেকে আমরা বিজ্ঞানসম্মতভাবে মধুটাকে নিষ্কাশন করতে পারি, তাতে গিয়ে এদের কলোনিটাও নষ্ট হয় না। আপনি যেটাকে জংলি মৌমাছি বললেন, তার যে মধু, ওটার তো বেশ চাহিদা রয়েছে। হ্যাঁ, না ওটার চাহিদা বলতে কি লোকাল মানে খোলা মার্কেটে দেখবেন যে রাস্তার ধারে অনেকে বলছে যে ওই কলোনি ভেঙে নিয়ে বসে যাচ্ছে এইভাবে, কিন্তু চাহিদা যদি বলেন সেটা হচ্ছে আমাদের কিন্তু এপিস সেরানার। আচ্ছা, হ্যাঁ, এই যে এপিস ডরসাটার, হ্যাঁ এপিস ডরসাটার মধু যেটা বাজারে মানে রাস্তার ধারে বসে তারা বিক্রি করে, এখানেও কিন্তু দাম সেই অর্থে পাওয়া যায় না। ধরুন 500-600 টাকা কিলো ম্যাক্সিমাম এরমভাবে লোকে কিনে নেয়, কিন্তু আমি যে রেটটা বলছি আপনি 800 থেকে 1500 পর্যন্ত, এইটা কিন্তু এপিস সেরানার জন্য এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে মৌমাছি আমরা পালন করব স্বনির্ভরতার জন্য, এক্ষেত্রে নতুন করে কেউ যদি আপনার মৌমাছি পালন শুরু করতে চান, তার মোটামুটি কতটুকু জায়গা প্রয়োজন, কতটা বাক্স প্রয়োজন, বা কেমন খরচা প্রয়োজন, বা বীজ কোত্থেকে পাবেন? জায়গা, প্রথমত জায়গার যদি হিসাব বলি আমি, জায়গা একদমই লাগে না, তার নিজের বাড়িতে রেখেই সে রাখতে পারে। তবে মৌমাছিগুলো বেশি যাতে গ্যাদারিং না হয়, খুব ঘনভাবে তাদেরকে স্থাপন না করাই ভালো, একটা নির্দিষ্ট দূরত্বে রাখা উচিত। এবং প্রাথমিকভাবে যদি সে শুরু করতে চায় তাকে মিনিমাম 10টা কলোনি নিয়ে শুরু করতে হয়, কারণ এই এপিস সেরানার কিছু প্রবলেম রয়েছে, যেরকম হচ্ছে এদের ঝাঁক ছাড়া বা নিজের ঘর ছেড়ে দিয়ে চলে যাওয়া, অন্য কোথাও গিয়ে বাসা করা, এই জিনিসটা কিন্তু ইউরোপীয় মৌমাছির থেকে আমাদের ভারতীয় মৌমাছিতে বড্ড বেশি এই সমস্যাটা।
তো স্বাভাবিকভাবে আমাদেরকে ধরে নিতেই হবে যে এই ভারতীয় মৌমাছি রেখে আমরা যদি করতে যাই আমাদের কিছু কলোনি নষ্ট হবেই, তারা চলে যাবে। তখন কি হয়, আমাদের যদি আরও অন্য বাক্স থাকে সেখান থেকে আমি এই কলোনিগুলোকে ডিভাইড করে আমার খালি বাক্সগুলোকে আবার ভরিয়ে নিতে পারবো। কিন্তু আমি যদি শুরুই করি একটা বা দুটো থেকে এবং এই জায়গায় যদি কলোনিটা ছেড়ে চলে যায় আমাদেরকে, তখন কিন্তু আমাদেরকে আবার নতুন করে কলোনি কিনতে হয়। তো এই জন্য এখানে সাকসেসটা এইভাবে ডিপেন্ড করে যে আমি প্রথমে কতগুলো কলোনি নিয়ে শুরু করছি। আমি একটা বা দুটো কলোনি নিয়ে এপিস সেরানার ক্ষেত্রে ভারতীয় মৌমাছি নিয়ে এটা কখনোই বিজ্ঞানসম্মত নয়। আচ্ছা, আনুমানিক খরচা কেমন হতে পারে? এখন ধরুন একটা বাক্স খোলা মার্কেটে প্রায় আপনার 2000 থেকে 3000-এর মধ্যে পাওয়া যাচ্ছে, নর্মাল কাঠের মধ্যে, আমাদের ত্রিপুরাতে যারা তৈরি করে বিক্রি করে। আর আপনি যদি বাইরে থেকে আনতে চান ট্রান্সপোর্টে, বিভিন্ন কোম্পানি রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, আপনার ইভেন সাউথ থেকেও অনেক আসে, বাক্স আসে, ব্যাঙ্গালোর থেকেও আসে। তো এইগুলোর দামও মোটামুটি 2500 থেকে 3000-এর মধ্যে পড়ছে। এই বাক্সটাকে রাখার জন্য একটা স্ট্যান্ড লাগে, লোহার স্ট্যান্ড, তার দাম ধরুন মোটামুটি 500 থেকে 600 টাকা লাগে। আর একটা কলোনির এখন বর্তমানে ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট রেট হচ্ছে 1500 টাকা। এই হচ্ছে প্রাথমিক খরচা। তার সাথে অ্যাসোসিয়েটেড যেটা লাগে, যে মানে কিছু ইকুইপমেন্ট লাগে, যেরকম গ্লাভস বা বিভেল, হ্যাঁ, মুখ ঢাকার জালি, হ্যাঁ, বা হাতের দস্তানা, ছুরি, চাকু, এগুলো নমিনাল, এগুলোর দামই একদম নগণ্য। তার সাথে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে হানি এক্সট্রাকশন মেশিন, যাতে আমরা বিজ্ঞানসম্মতভাবে মধুটাকে নিষ্কাশন করব, চাকগুলোকে নষ্ট না করে, এবং চাকগুলোকে আবার আমরা প্রতিস্থাপিত করব আমাদের বাক্সের মধ্যে। তো এই জন্য হানি এক্সট্রাক্টার একটা মেশিন লাগে। তো এটার দামও মোটামুটি খুব একটা বেশি নয়, 3,500-4,000-এর মধ্যে লাগে। মানে এটা শুরু করার আগে আমাকে প্রশিক্ষণটা একটু দরকার। প্রশিক্ষণ নিয়ে তারপর আমাকে এই কাজে এগোতে হবে। এতক্ষণ শুনছিলেন স্বনির্ভরতার জন্য মৌমাছি পালন নিয়ে কৃষি বিশেষজ্ঞ ডক্টর নব্যেন্দু নায়ারের সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত। এখন শুনবেন জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন সম্পর্কে কিছু কথা। ভারতের কৃষি ব্যবস্থায় দীর্ঘদিন ধরে রাসায়নিক সার, কীটনাশক এবং আগাছানাশকের ব্যাপক ব্যবহার হয়ে আসছে। এর ফলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মাটির উর্বরতা হ্রাস, ভূগর্ভস্থ এবং পৃষ্ঠজলের দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় এবং কৃষি উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। অনেক কৃষক ক্রমশ রাসায়নিক উপকরণের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যার ফলে তাদের উৎপাদন খরচ বেড়েছে এবং পরিবেশগত সমস্যাও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার প্রাকৃতিক কৃষিকে উৎসাহিত করার জন্য জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন বা ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং চালু করেছে। এই মিশনের মূল উদ্দেশ্য হল রাসায়নিক উপকরণের উপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে কম খরচে পরিবেশ বান্ধব এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা। জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই মিশনের লক্ষ্য হল দেশের বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে প্রাকৃতিক কৃষির প্রসার ঘটানো, কৃষকদের প্রশিক্ষণ দেয়া, প্রাকৃতিক কৃষি উপকরণ প্রস্তুতের ব্যবস্থা গড়ে তোলা এবং উৎপাদিত পণ্যের বাজার সংযোগ ও মূল্য সংযোগের সুযোগ তৈরি করা। এই মিশন প্রাকৃতিক কৃষিকে একটি স্বতন্ত্র কৃষি পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যেখানে রাসায়নিক সার, কীটনাশক ও অন্যান্য বাহ্যিক কৃষি উপকরণের ব্যবহার ন্যূনতম বা সম্পূর্ণরূপে পরিহার করা যায় এবং কৃষকের নিজস্ব খামার ও স্থানীয় সম্পদকে কৃষির প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরা হয়। প্রাকৃতিক কৃষি হল এমন একটি কৃষি পদ্ধতি যেখানে কৃষক গরু, গোবর, গোমূত্র, জৈব পদার্থ, ফসলের অবশিষ্টাংশ, স্থানীয় জীবাণু এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মাটির উর্বরতা বজায় রাখেন এবং রোগ পোকা নিয়ন্ত্রণ করেন। এই পদ্ধতির মূল দর্শন হল মাটি এবং জীবন্ত ব্যবস্থা, রাসায়নিকের পরিবর্তে জীবাণু ও জৈবিক প্রক্রিয়াকে সক্রিয় করা, স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার, কম খরচে কৃষি উৎপাদন এবং পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের সুরক্ষা। জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের উদ্দেশ্য কী? এর প্রধান উদ্দেশ্য হল রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানো, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস করা, মাটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা, জল সংরক্ষণ ও জল ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করা, কৃষককে বা
কৃষিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষম করে তোলা, প্রাকৃতিক কৃষি পণ্যের বাজার গড়ে তোলা, কৃষকের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা। প্রাকৃতিক কৃষির মূল নীতি হল স্থানীয় সম্পদের ব্যবহার, তার মধ্যে দেশি গরুর গোবর, গোমূত্র, ফসলের অবশিষ্টাংশ, শুকনো পাতা, খড়, জৈব বর্জ্য, স্থানীয় মাটি। এর ফলে কৃষককে বাইরের বাজার থেকে বেশি পরিমাণ রাসায়নিক সার বা কীটনাশক কিনতে হয় না। মাটিকে জীবন্ত রাখা। প্রাকৃতিক কৃষিতে মাটিকে শুধু একটি মাধ্যম হিসেবে নয়, বরং জীবন্ত বাস্তুতন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। মাটিতে অণুজীব, কেঁচো, ছত্রাক, ব্যাকটেরিয়া এবং অন্যান্য উপকারী জীবের সংখ্যা বৃদ্ধি করার উপর বিশেষ জোর দেওয়া হয়। মাটির আবরণ বা মালচিং। খড়, পাতা, আগাছা বা অন্যান্য জৈব পদার্থ দিয়ে মাটির ওপর আবরণ সৃষ্টি করা হয়। এর ফলে মাটির আর্দ্রতা বজায় থাকে, আগাছা কম জন্মায়, তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং জৈব পদার্থ বৃদ্ধি পায়। জীববৈচিত্র্য বৃদ্ধি। একক ফসলের পরিবর্তে বিভিন্ন ফসল একসঙ্গে বা পর্যায়ক্রমে চাষ করতে উৎসাহ দেওয়া হয়, যেমন আন্তঃফসল, মিশ্র ফসল, বহুফসলি কৃষি, কৃষি বনায়ন। প্রাকৃতিক কৃষিতে ব্যবহৃত প্রধান উপাদান জীবামৃত, গোবর, গোমূত্র, গুড়, বেসন বা ডাল গুঁড়ো এবং স্থানীয় মাটি মিশিয়ে তৈরি করে গোবর, গোমূত্র, গুড়, বেসন বা ডাল গুঁড়ো এবং স্থানীয় মাটি মিশিয়ে তৈরি একটি জীবাণু সমৃদ্ধ তরল। এটি মাটির অণুজীব বৃদ্ধি করে, পুষ্টি সরবরাহ করে, মাটির উর্বরতা উন্নত করে। বীজামৃত বীজ শোধনের জন্য ব্যবহৃত একটি প্রাকৃতিক দ্রবণ। এটি বীজকে রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং অঙ্কুরোদ্গমে সহায়তা করে। বীজামৃতের ঘনরূপ বা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং ধীরে ধীরে মাটিতে পুষ্টি সরবরাহ করে। মিশনের প্রধান কার্যক্রম হল জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের আওতায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়। তার মধ্যে কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী ক্ষেত্র, ইনপুট প্রস্তুত কেন্দ্র, বাজার সংযোগ। কৃষকদের জন্য সুবিধে কি? উৎপাদন ব্যয় কমে। প্রাকৃতিক কৃষির সবচেয়ে বড় সুবিধা হল রাসায়নিক সার এবং কীটনাশক কেনার খরচ অনেকটা কমে যায়। মাটির স্বাস্থ্য উন্নত হয়, জল সাশ্রয় হয়, পরিবেশ রক্ষা হয়, স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন হয় এবং পরিবেশগত গুরুত্বও রয়েছে। এর পরিবেশগত গুরুত্বের মধ্যে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন পরিবেশ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, কার্বন সংরক্ষণ, মাটির জৈব কার্বন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। কিষাণবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন সম্পর্কে কিছু কথা। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी। ਇਸ ਪ੍ਰੋਗਰਾਮ ਦੇ ਪ੍ਰਾਯੋਜਕ ਸਨ ਖੇਤੀਬਾੜੀ ਤੇ ਕਿਸਾਨ ਭਲਾਈ ਮੰਤਰਾਲਾ, ਭਾਰਤ ਸਰਕਾਰ। কৃষকের হাসি দেশের সমৃদ্ধি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবার বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা পান, 3টি সমান কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এই সহায়তা কৃষিকাজে নতুন উদ্দীপনা এনে দেয়। এখনও নিবন্ধন না করে থাকলে আজই নিকটস্থ কমন সার্ভিস সেন্টার বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.pmkishan.gov.in। সচ্ছল কৃষক
সমৃদ্ধ ভারত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কৃষকের পাশে, উন্নয়নের পথে। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। किसान वाणी, 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 किसान वाणी।